আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর বই থেকে প্রথম কবিতা বঙ্গবাণী কবির পরিচিতি শিখব। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমরা প্রথমে জানি বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। সো প্রথমে আমরা যে ভুলটা করে থাকি, স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, আব্দুল হাকিমের যে নামটা দেখুন সিম্পল ভাবে যদি আমরা, আর আজকে আমরা শিখব কবি পরিচিতি। বঙ্গবাণী কবিতার আব্দুল হাকিমের যে লেখা কবি পরিচিতি শিখবো প্রথম পর্বে, আজকে পর্ব 1 এবং দ্বিতীয় পর্বে আমরা শিখবো কবিতা মূল কবিতাটা। সো প্রথমে বঙ্গবাণী কবিতার স্টুডেন্টরা যে ভুলটা করে, যেমন আব্দুল হাকিম এবং আব্দুল হাকিম। সো প্রথমে আমরা স্টুডেন্টরা যে ভুলটা করে যে এই আব্দুল হাকিম লেখাটা এইভাবে লেখে, আসলে এইটা হবে না, হবে কোনটা এটা, কারণ কবি কখনোই এই যুক্ত বর্ণ দিয়ে কিন্তু কবি লেখে নাই। যে আব্দুল বানানের এই গটা যে যুক্ত বর্ণ আকারে লিখছেন, এই লেখাটা কবি লেখে নাই। তো সো এই আব্দুল হাকিম বানানটা হবে না। প্রথমে আমরা যে ভুলটা করি বঙ্গবাণী কবিতা আব্দুল হাকিম, যে আব্দুল হাকিম যুক্ত বর্ণ দিয়ে লেখলেই বা কি হবে। সো আমরা আগে শিখি যে বঙ্গবাণী কবিতার যে আব্দুল হাকিমের নামটা হবে না, নামটা হবে যেভাবে ঠিক কবি যেভাবে লিখছেন। মনে রাখতে হবে যে কবি সাহিত্যিকরা ঠিক তাদের নামটা যেভাবে লিখছে ঠিক এইভাবে লিখতে হবে। তাহলে এই আব্দুল বাণীটা এই যুক্ত বর্ণ দিয়ে লিখলে হবে না। তাহলে কি প্রথম যে ভুল, 1 নাম্বার ভুল করি, তাহলে আমরা কি লিখবো আব্দুল হাকিম। সো এইভাবে কবি যেভাবে লিখছেন ঠিক এভাবে লিখবো। দ্বিতীয়ত আমাদের যে কবি সাহিত্যিকের যে আব্দুল হাকিমের জন্ম এবং মৃত্যু সালটা, যে কবি আব্দুল হাকিমের যে জন্ম এবং মৃত্যু সালটা আমরা যে এখান থেকে একবার পড়বো, তার আগে আমরা জন্ম এবং মৃত্যু সালটা একবার লাস্টে আমরা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো, একদম লাস্টে। আর যদি আপনারা আমার এই কবি বঙ্গবাণী কবিতার কবির যে জন্ম এবং মৃত্যু সাল, আব্দুল হাকিমের জন্ম মৃত্যু সাল নিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ওইটা দেখতে পারেন। এবং লাস্টে আমরা এটা মনে রাখার টেকনিকটা বলে দেবো। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। কবি পরিচিতি মানে আপনাদের বোর্ড বইয়ে যেভাবে লেখা আছে ওইগুলো থেকে আমি একটু শিখে দিচ্ছি। যেমন প্রথমে লেখা আছে আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। তাহলে আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুতারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই লাইন থেকে কি কোশ্চেন আসে, কত সালে জন্মগ্রহণ করছে? 1620 খ্রিস্টাব্দে। কত সালে জন্মগ্রহণ করছে? 1620 খ্রিস্টাব্দে। তাহলে কত সালে জন্মগ্রহণ করছে, 1 নাম্বার যে কোশ্চেনটা আসে। সো কত সালে জন্মগ্রহণ করছে? 1620 খ্রিস্টাব্দে। কত সালে? 1620 খ্রিস্টাব্দে। দ্বিতীয় যে কোশ্চেনটা আসে যে কোথায় জন্মগ্রহণ করছে, কোন গ্রামে জন্ম করছে? সন্দ্বীপের। কোথায়? সন্দ্বীপের। কোথায়? সুতারামপুর গ্রামে। সন্দ্বীপের সুতারামপুর গ্রামে। আপনারা মনে রাখতে পারেন সন্দ্বীপের সুতারামপুর গ্রামটা হচ্ছে চট্টগ্রাম। সন্দ্বীপের সুতারামপুর গ্রামটা হচ্ছে কোন বিভাগের মধ্যে, বা চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। সো মনে রাখবেন। তাহলে এখান থেকে আমরা কি প্রথম লাইনটা থেকে আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। তাহলে 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে? সন্দ্বীপের সুতারামপুর গ্রামে। সন্দ্বীপের সুতারামপুর গ্রামে। তাহলে আমরা যদি প্রথম কি পড়বো, কবি পরিচিতি থেকে প্রথম যে জিনিসটা শিখছি, আব্দুল হাকিম জন্মগ্রহণ করছে 1620 খ্রিস্টাব্দে। তারপর আমরা কি শিখছি, সন্দ্বীপের সুতারামপুর গ্রামে জন্মগ্রহণ করছে। প্রথম লাইন থেকে আমরা এই জিনিসটা শিখতে পারছি। দ্বিতীয় লাইনে দেখা আছে কি মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম ছিল কি মধ্যযুগের অন্যতম প্রধান কবি। আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি। সো এবার মধ্যযুগটা কি দেখুন, আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। বাংলা সাহিত্যের যুগ বিভাগটাকে আমরা লিখে ফেলেছি। সো বাংলা সাহিত্যকে 3টা ভাগে, মানে বাংলা সাহিত্যের যুগ বিভাগটাকে, যুগকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। বাংলা যুগ বিভাগকে সাধারণত 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে কি আধুনিক যুগ। এবার প্রাচীন যুগটা শুরু হচ্ছে কত সালে? প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 সাল, অর্থাৎ প্রাচীন যুগের রেঞ্জটা হচ্ছে 650 থেকে 1200 সাল। অর্থাৎ প্রাচীন যুগ কত সাল? 650 থেকে 1200। তাহলে মধ্যযুগ কত? 1200 শেষ হওয়ার, তাহলে 1201 থেকে 1800। তাহলে মধ্যযুগটা কত? 1201 থেকে 1800 সাল পর্যন্ত। তারপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত যে চলমান আছে সবটাই হচ্ছে আধুনিক যুগ। তাহলে দেখুন আব্দুল হাকিমের জন্ম এবং মৃত্যু সালটা, জন্ম সালটা হচ্ছে 1620 সালে জন্মগ্রহণ করছে এবং তার মৃত্যু সালটা হচ্ছে 1690। তাহলে তার রেঞ্জটা হচ্ছে কোন, তার জন্ম এবং মৃত্যু সালের রেঞ্জটা কোন যুগের মধ্যে পড়ছে দেখুন তো। তাহলে দেখুন তার জন্ম এবং মৃত্যু সালটা এই রেঞ্জের মধ্যে পড়ছে না, যে 1620 1690। তাহলে 1620 আর 1690 এই 3 যুগের কোন যুগে আছে? এই যুগে। তাহলে এই জন্য বলা হচ্ছে উনি কোন যুগের?
মধ্যযুগের, তিনি হচ্ছে মধ্যযুগের অন্যতম প্রধান কবি। তাহলে আমরা শিখতে পারছি কয়টা, চারটা জিনিস। তিনি কত সালে জন্মগ্রহণ করছে? 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে? সন্দ্বীপে জন্মগ্রহণ করছে, সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করছে। তারপরে উনি কোন যুগের কবি? মধ্যযুগের কবি। কোন যুগের কবি? মধ্যযুগের কবি। আমরা এই যুগ বিভাগটাকে এখানে দেখাইছি। তো কোন যুগের কবি তো আমরা বুঝতে পারছি মধ্যযুগের। চারটা কোশ্চেন শিখে, চারটা জিনিস শিখলাম যে সন্দ্বীপের সুধারামপুর। আর সন্দ্বীপটা কোথায়? যদিও বইয়ে নাই, পরীক্ষায় আসবে না, জেনে রাখবো। সন্দ্বীপটা হচ্ছে চট্টগ্রাম। তারপরে যে জিনিসটা আছে, স্বদেশ ও স্বভাষার প্রতি ছিল তার অটুট এবং অপরিসীম প্রেম। স্বদেশ এবং স্বভাষার প্রতি ছিল তার অটুট এবং অপরিসীম প্রেম। তাহলে কিসের প্রতি ছিল? স্বদেশ মানে নিজের দেশ। কোন দেশ? মানে সেই বাংলাদেশ বা বাংলা বঙ্গভূমি বাংলাদেশ। স্বদেশ তাহলে কি? স্বদেশ কোন এবং কি নিজের দেশ। কোন ভাষা? স্বভাষা মানে বাংলা ভাষার প্রতি কি ছিল তার? অটুট এবং অপরিসীম প্রেম। পরীক্ষায় আসতে পারে যে স্বদেশ ও স্বভাষার প্রতি অটুট ও অপরিসীম প্রেম কার ছিল? তাহলে কার হবে? আব্দুল হাকিমের। আবার আসতে পারে এরকম যে স্বদেশ ও স্বভাষার প্রতি আব্দুল হাকিমের কিরকম ছিল? কিরকম মানে ভালোবাসা বা কিরকম ছিল? তাহলে বলবেন অটুট এবং অপরিসীম প্রেম। ক্লিয়ার? আচ্ছা, কেন স্বদেশ এবং স্বভাষার প্রতি অটুট এবং অপরিসীম প্রেম ছিল একটু পরে আমি বলতেছি। তারপরে সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা ইতিহাসে বিরল। সে যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে বিরল এবং পরবর্তী প্রজন্মের কাছে কালজয়ী আদর্শ। এই লাইনটার ব্যাখ্যা আমি আসতেছি যে সেই যুগে, কোন যুগে? এই যে মধ্যযুগে মাতৃভাষা। কোন যুগে? মধ্যযুগে। মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে একদম বিরল। ইতিহাসে কি? বিরল। ইতিহাসে বিরল কেন হচ্ছে আমি বলতেছি একটু পর। ইতিহাসে বিরল এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। পরবর্তী প্রজন্মের কাছে আসলে কালজয়ী আদর্শ কেন আমি এখন বলতেছি। দেখুন, মধ্যযুগের একটা স্পেশাল বৈশিষ্ট্য, এই মধ্যযুগের স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। মধ্যযুগের লেখালেখির প্যাটার্নটা ছিল ধর্মকেন্দ্রিক লেখালেখি। মধ্যযুগে সবাই লেখালেখি করতো ধর্মকেন্দ্রিক লেখালেখি করা। যারা মুসলমান ছিল তারা আরবি এবং ফার্সি ভাষাকে বেশি গুরুত্ব দিত। যারা মুসলমান ছিল তারা কি করতো? আরবি এবং ফার্সি ভাষাকে বেশি গুরুত্ব দিত। যারা হিন্দু ছিল তারা সংস্কৃত ভাষাকে বেশি প্রায়োরিটি দিত। বাংলা ভাষাকে সবাই অবজ্ঞা করত। বাংলা ভাষাকে কি করতো মধ্যযুগে? তাহলে মধ্যযুগে লেখালেখির ধরনটা হচ্ছে কি? ধর্মকেন্দ্রিক লেখালেখি। যারা মুসলমান ছিল এরা আল্লাহ এবং নবীর সিফত এবং গুণগান নিয়ে লেখালেখি করতো। যারা হিন্দু ধর্ম ছিল তারা হিন্দু ধর্মের গুণগান নিয়ে লেখালেখি করে। বৌদ্ধ ধর্ম যারা বৌদ্ধ ধর্মের গুণগান নিয়ে। তার মানে ওই যুগের লেখালেখির ধর্মটাই ছিল আরবি, এবং মুসলমান হলে আরবি ফার্সি ভাষায় লেখালেখি করবে এবং হিন্দু হলে সংস্কৃত ভাষায় লেখালেখি করবে। আবার লেখালেখির প্যাটার্নটা কি ছিল? ধর্মকেন্দ্রিক লেখালেখি। আল্লাহ এবং নবীর সিফত বা গুণগান নিয়ে লেখালেখি করবে। যার যার ধর্ম নিয়ে তাদের মানে সৃষ্টিকর্তা বা তাদের যে ধর্মীয় যে মানে যে নবী আছে বা তাদেরকে কেন্দ্রিক লেখালেখি করবে। তার মানে ওই যুগে মাতৃভাষা প্রতি নিজের দেশ নিজের ভাষা নিয়েও যে মানুষ কিছু লিখতে পারে এরকম চিন্তাই আসতো না। আমি যদি এখন যদি এরকম বলি যে বর্তমান সময়ে এখন যে সিচুয়েশন, যে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল যে মোবাইল ফোন ব্যবহার করেন এরকম যদি কেউ থাকে, যেমন আমরা যখন কলেজে পড়াশোনা করি, কলেজে যখন ভর্তি হয় বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এরকম সাররা প্রথমে জিজ্ঞেস করে ফেসবুক চালাও না বা ফেসবুক গ্রুপ না, এরকম কারো হাত থাকলে হাত তোলো। ক্লাসে যদি একজন হাত তুলে পুরা ক্লাস তার দিকে তাকিয়ে থাকে। কেন? আরে ও মনে হয় যেন ভিন গ্রহের কোন একটা জীব। কেন তাকাই থাকে? আরে সবাই ফেসবুক আছে, ওর নাই। তার মানে ওই যুগে সবাই লেখালেখি ছিল ধর্মকেন্দ্রিক লেখালেখি করা, এবং সবাই লেখালেখি ছিল আল্লাহ এবং নবীর গুণগান নিয়ে লেখালেখি করা। ওই যুগে মাতৃভাষা এবং স্বদেশ এবং স্বভাষার প্রতি যে লেখালেখি করবে এরকম চিন্তা ধারাই ছিল না। যে নিজের দেশ নিজের ভাষা নিয়ে লেখালেখি করবে এরকম চিন্তাই করতো না। তার মানে ওই যুগে ঠিক উনি মধ্যযুগ 1600 সালে, দেখুন আমাদের আগেও বলি যে উনি 1600 সালে মধ্যযুগের কবি। বর্তমানে যারা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন সবাই কিন্তু প্রায় 1800 সালে জন্মগ্রহণ করছে। 1700 1600 এরকম বা এরকম আগে কিন্তু কেউ ছিল না। আর ঠিক ওই সময়ে লেখালেখি করছে নিজ দেশ নিজ ভাষা, এটা তো মানুষ চিন্তা করতে পারতো না সেই সময়। এই জন্যই বলছে যে ওই সময় লেখালেখি ছিল ধর্মকেন্দ্রিক লেখালেখি করা। ওই সময় লেখালেখি করতো সৃষ্টিকর্তা এবং তার মানে আল্লাহ এবং নবী। মুসলমান হলে আল্লাহ নবী নিয়ে লেখালেখি করবে, এবং মুসলমান হলে আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করবে, হিন্দু হলে সংস্কৃত ভাষায় লেখালেখি করবে। ওই যুগে স্বদেশ মানে নিজের দেশ এবং স্বভাষা নিজের ভাষা নিয়ে লেখালেখি করবে এরকম ইতিহাসে কেউ ছিল না। তার মানে স্বদেশ এবং স্বভাষার প্রতি এই জন্যই অটুট এবং অপরিসীম প্রেম। ক্রাশ ছিল
আব্দুল হাকিমের, কারণ ওই সময় কেউ চিন্তাই করতো না স্বদেশ এবং স্বভাষার প্রতি। এবং সেই যুগে মানে মধ্যযুগে যারা যখন এইসব নিয়ে চিন্তায়, দেশ এবং ভাষা নিয়ে চিন্তাই করতে পারতো না, সেই যুগে মাতৃভাষার প্রতি, এই মাতৃভাষা বা বাংলার প্রতি এমন গভীর ভালোবাসা, ইতিহাসের এই যে ভালোবাসার নির্দেশন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। যেমন বর্তমান যুগে যদি বলি কারো ফেসবুক আইডি নাই, যারা যারা মোটামুটি বড় হয়েছে ফেসবুক আইডি নাই, এরকম তারা কি আমাদের এলিয়েন বলিয়া তারা বিরল, আর এরকম বের করছে এ মুখের ছেলে কোনো ফেসবুক আইডি নাই, এরকম বাবা মারা যদি কেউ বলে তার মানে কি একটা বিরল দৃষ্টান্ত, মানে এরকম খুঁজেই পাওয়া যায় না, তারপর একজনকে পাওয়া গেছে। সো এই জন্য তার এরকম ভালোবাসা ইতিহাসে ছিল কি বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। দেখো 1600 সালে যদি তার এত মাতৃভাষার প্রতি এত ভালোবাসা থাকে, তাহলে এইটা বর্তমানে আমাদের কতটা বেশি হওয়া উচিত। সো এটা ছিল পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। যেমন বর্তমানে যদি কেউ ফেসবুক না চালাই, তাহলে তার বাবা মারা কি বলে, এই দেখ ওর থেকে শিখ যে ও কিরকম, মানে তাকে তোমাকে কি করতেছে, তাকে করতেছে কি পরবর্তী প্রজন্ম, মানে আমার কাছে কি বলতেছে, আদর্শ বলতেছে যে ওই ফেসবুক চালা না, তুইও চালাবি না, ও গেমস খেলে না, তুইও গেমস খেলবি না। তার মানে ওই কবি ওই সময় মাতৃভাষার প্রতি এত ভালোবাসা দেখাইছে, এই জন্যই বলছে পরবর্তী প্রজন্মের জন্য তিনি কি ছিলেন, কালজয়ী আদর্শ। তাহলে পরীক্ষায় আসবে যে সেই যুগে মানে মধ্যযুগে মাতৃভাষার প্রতি এমন ভালোবাসা ইতিহাসে বিরল ছিল কোন কবির, তাহলে আব্দুল হাকিম। এবং যদি বলে পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ কোন কবি, এবং সেম এটাই যদি বলে তাহলে কি হবে, আব্দুল হাকিম। তারপরে তার হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ, তার আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, নূরনামা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, নূরনামা। নূরনামার একটি কবিতা হচ্ছে বঙ্গবাণী। নূরনামা একটা, ধরেন এই নূরনামা হচ্ছে একটা বই, এই বইয়ের একটা কবিতা হচ্ছে কি, বঙ্গবাণী। মূলত নূরনামাটা বিখ্যাত হয়ে গেছে এই বঙ্গবাণী কবিতার জন্য, মূলত বিখ্যাত হয়ে গেছে। সো তাহলে তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, নূরনামা। আর এই নূরনামার একটা কবিতার নাম কি ছিল, বঙ্গবাণী। তাহলে বঙ্গবাণী কবিতাটা কোথায় থেকে নেওয়া হয়েছে, পরীক্ষায় যদি আসে যে বঙ্গবাণী কবিতাটা কোথায় থেকে নেওয়া হয়েছে, কোথায় থেকে, নূরনামা। এবং নূরনামা ছিল তার সবচেয়ে বিখ্যাত। সো এই বিখ্যাত হওয়ার পিছনে কি বঙ্গবাণী কবিতাটা ছিল কি একটা গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় বঙ্গবাণী মানে দেশ এবং ভাষা নিয়ে এরকম লেখা কারো ছিল না। আমরা যখন কবিতাটা পড়বো তখন এই আসলে যে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই কবিতাটা যে এই কবিতাটা যখন পড়বো তখন মনে হয় যেন মাইকেল মধুসূদন দত্ত লিখে গেছে, মানে এত আগে যে এভাবে চিন্তা করছে, চিন্তাই করা যায় না। তাহলে কি বলতে, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি ছিল, নূরনামা। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম নূরনামা। তাহলে বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে কোথায় থেকে, নূরনামা কাব্যগ্রন্থ থেকে। তার আরো কিছু কাব্যগ্রন্থ আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা, যে আমরা যে কবিতা আমরা যে ইউসুফ জুলেখা নিয়ে পড়ি। সো এই তার বিখ্যাত লেখাগুলো ছিল ইউসুফ জুলেখা, লালমতি। তারপরে আছে কি ইউসুফ জুলেখা, লালমতি, সাইফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা। তারপরে আছে কারবালা এবং স্বরনামা। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলতে হবে। আমরা নেক্সট এই যে এগুলো মনে রাখার জন্য ছোট একটা টেকনিক বানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তাহলে আমরা কি করব, তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, এছাড়াও আরো কাব্যগ্রন্থ কি ইউসুফ জুলেখা, লালমতি, সাইফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা এবং স্বরনামা। সাধারণত এই যে নামা যুক্ত থাকলে না, তারপরে দেখো ওই মধ্যযুগে লেখি যে ধর্মকেন্দ্রিক ছিল এই লেখাগুলো দেখো, ইউসুফ জুলেখা, যে আমরা যারা মুসলমান আছে আমরা জানি যে আমাদের ইউসুফ নবীকে নিয়ে ইউসুফ জুলেখার যে গল্পটা লিখেছে, যদিও ওই যে গল্প বা উপন্যাস ওইটা হচ্ছে যদিও আমাদের ইসলামের সাথে খুবই সাংঘর্ষিক, কারণ ওইখানে যেভাবে উপস্থাপন করেছে আসলে আমাদের যে নবী কখনো এরকম করে নাই। সো যাই হোক, তাহলে তার অন্যতম কি ইউসুফ জুলেখা, তারপরে কি হচ্ছে লালমতি, তারপরে কি সাইফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা। নসিহত মানে আমরা জানি উপদেশ। তো এই লেখাগুলো কিন্তু সবগুলোই প্রায় ধর্মকেন্দ্রিক লেখালেখি করা। কারবালা, যেমন আমরা জানি কারবালা যে ইমাম হাসান হোসেনের যে কারবালা, তারপরে হচ্ছে শহরনামা। এবং তারপরে যে বেরিবেরি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। পরীক্ষা আসবে কোন কবির কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, তাহলে আব্দুল হাকিম। অথবা আসতে পারে আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় পাওয়া যায়, তাহলে কি অনুপম ব্যক্তিত্বের। আমরা অনুপম গাইতেছি না বাজারে, সো মনে রাখবেন অনুপম মানে অনুপম ব্যক্তিত্বের। এবার পরীক্ষা মানে অনেকে বলতে পারেন অনুপম অর্থ কি, অনুপম শব্দের অর্থ হচ্ছে অতুলনীয় অথবা উপমাহীন। অনুপম শব্দের অর্থ হচ্ছে
অতুলনীয় এবং কি উপমাহীন। তাহলে তার কবিতা কি, মানে তার কবিতা আসলে তুলনাই করা যায় না, এত অতুলনীয় ছিল। ঠিক মধ্যযুগে এরকম ভাবে লেখালেখি করা, দেশ কেন্দ্রিক ভাষা কেন্দ্রিক চিন্তাই করা যায় না। এবং তিনি মারা গেছেন 1690 মানে 1690 সালে বা খ্রিস্টাব্দে মারা গেছেন। তাহলে কত সালে মারা গেছেন? 1690 খ্রিস্টাব্দে বা সালে মারা গেছেন। তাহলে কবিতার যে জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখার একটা কৌশল আমরা আগের একটা ভিডিওতে দিয়েছি। তারপর আমরা একটু শর্টকাটে আরেকবার দেখে নেই যে আব্দুল হাকিমের জন্মসালটা ছিল, জন্মসাল কি ছিল 1620 এবং তার মৃত্যু সাল ছিল 1690। এই জিনিসটা মনে রাখার জন্য আমরা কি করতে পারি, আমি যে স্টুডেন্টকে শিখাই, ধরুন মানে আব্দুল হাকিম ছিল, ধর আমি যেভাবে ফানি করে শিখাই যে আব্দুল হাকিম ছিল একজন 420 মানে আমরা জানি বাটপার। 420 আব্দুল হাকিম ছিল একজন 420, যদিও বাস্তবের সাথে এটা না, জাস্ট মনে রাখার জন্য, জাস্ট এটা কি কবিকে সাহিত্যিক বা কবি তাদেরকে মানে ব্যঙ্গ করার জন্য বা ফান করার জন্য না, জাস্ট মনে রাখার টেকনিক। তাহলে আমি মনে রাখি কি হবে যে আব্দুল হাকিম ছিল একজন 420 মানে কি বাটপার। আবার আপনারা দেখছেন না বাটপারের উপরে বাটপারি, মানে একজন মোবাইল চিন্তাই করছে, আরেকজন তার মোবাইলও চিন্তাই করে ফেলছে। সো বাটপারের উপরও বাটপারি মানে কি, এটাকে বলে এই যে ফুলের উপরে স্কয়ার। তাহলে একজন 420 মানে আমরা জানি 420 মানে কি বাটপার, তার উপরও বাটপারি করা মানে কি ফুলের উপর স্কয়ার দিয়ে দেন। তাহলে ফুলের উপর যদি স্কয়ার দেয় তাহলে 4 স্কয়ার করলে কত হয় 16, এই যে 1620। তার জন্মসালটা কত পাইছি আমরা 1620, তার জন্মসালটা কত পাইছি 1620। আর মনে রাখবেন তার জন্ম এবং মৃত্যু সাল 16 এর মধ্যে, ঠিক আছে, তার জন্ম এবং মৃত্যু সাল 16 এর মধ্যে। এবার তার জন্মসাল পেয়ে গেছি, এবার তার লাগবে কি মৃত্যু সাল। তাহলে দেখুন এখানে কত পাইছি আমরা 1, এখানে কত পাইছি 6, এখানে কত পাইছি 2, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাইতেছি 9, আর সাথে আছে কি একটা 0, আর এই হচ্ছে 0। ছোট করে দেখিয়ে দিলাম যে এইটার বিস্তারিত, যে তার জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখার জন্য বিস্তারিত আমাদের এই ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের দ্বিতীয় পর্বে আমরা মূল কবিতাটা নিয়ে লাইন টু লাইন ব্যাখ্যা করব। আশা করি একবার পড়ার পর তখনই কবিতাগুলোকে মুখস্থ করতে হবে না, অটোমেটিক কবিতা মানে ধাপে ধাপে সবটা মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর প্রথম কবিতা বঙ্গবাণী কবিতাটি শিখব। গত পর্বে আমরা পর্ব 1-এ বঙ্গবাণী কবিতার লেখক বা কবি আব্দুল হাকিমের কৈবর্জিতিটা শিখেছিলাম এবং আজ আমরা মূল কবিতাটা শিখব। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা শুরু করার আগে আমি বলে রাখি, যারা বঙ্গবাণী কবিতার আজকের ক্লাসটা দেখছেন আপনারা দয়া করে প্রথম যে পর্বটা আছে ওইখানে দেখে আসবেন, কারণ প্রথম পর্বে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, যে তথ্যগুলো আমাদের এই কবিতায় লাগবে। তাই আমি বলবো যারা এই পর্বটা দেখতেছেন তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবেন। তাহলে আসুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথম যে আমরা প্রথম চারটা লাইন শিখবো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। দেখুন আমি একটু প্রেক্ষাপট বলে নিই, যারা প্রথম পর্বটা দেখে আসতেন তাদের জন্য সমস্যা নাই, যারা সরাসরি পর্বটা দেখতেছেন তাদের জন্য একটু বলে রাখি। এই আব্দুল হাকিমের জন্মসালটা ছিল, জন্ম এবং তার যে যুগটা ছিল, তিনি মধ্যযুগের অন্যতম কবি ছিলেন এবং মধ্যযুগের কবি ছিলেন। মধ্যযুগের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, মধ্যযুগের লেখালেখির প্যাটার্নটা ছিল ধর্মকেন্দ্রিক লেখালেখি। যারা মুসলমান ছিল তারা আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করতো, যারা মুসলমান ছিল তারা লেখালেখি করতো আরবি এবং ফার্সি ভাষায়, এবং যারা হিন্দু ছিল তারা সংস্কৃত ভাষায় লেখালেখি করতো। বাংলাকে তারা সবাই অ্যাভয়েড করতো, বাংলাকে হিন্দুয়ানি ভাষা বা বাংলাকে টোটাল অ্যাভয়েড করতো, বিশেষ করে মুসলমানরা তো টোটালি অ্যাভয়েড করতো। আর তখন ওই যুগের লেখালেখির প্যাটার্নটা ছিল এরকম যে আল্লাহ এবং নবীর সিফত, মানে মুসলমান হলে আল্লাহ নবীর গুণ কীর্তন করে লিখবে, হিন্দু হলে তাদের ধর্মের গুণ কীর্তন করে লিখবে। অর্থাৎ ওই যুগে মাতৃভাষা দিয়ে কেউ লিখবে ওইরকম চিন্তাই করা হচ্ছে না। সো এই প্রেক্ষাপটে কবিতাটা আধুনিক আব্দুল হাকিম কবি লিখেছেন, যা খুবই প্রশংসনীয়। সো আমরা কবিতা শুরু করি। কিতাব পড়িতে যা নাহিক অভ্যাস। কিতাব, এখানে কিতাব বলতে আরবি এবং ফার্সি, যেহেতু উনি মুসলমান সো আরবি ফার্সি বোঝাচ্ছে। কিতাব মানে আরবি ফার্সি গ্রন্থ, আর হিন্দু হলে সাধারণত সংস্কৃত ভাষায় লেখালেখি করতো। আচ্ছা, কিতাব মানে হচ্ছে আরবি ফার্সি গ্রন্থ, এখানে কিতাব বলতে বোঝাচ্ছে আরবি ফার্সি গ্রন্থ। পড়িতে মানে পড়তে, যার মানে যার, নাহিক মানে নাই, অভ্যাস। অর্থাৎ লাইনটা আমি আবার যদি বলি, এই যে কিতাব পড়তে মানে কিতাব বলতে আরবি ফার্সি গ্রন্থ যাদের পড়তে অভ্যাস নাই, সেই সব ব্যক্তি অথবা সেই সব পাঠকরা, সেই সব পাঠকগণ কবির কাছে কহিল মানে বলল, কবিকে বলল, মুখে মানে আমাকে, কবিকে বলল মনে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা, হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অভিলাষ। এখন আমি পরীক্ষায় আসে হাবিলাস শব্দের অর্থ কি,
বইয়ে প্রথম যে শব্দের অর্থের মধ্যে দেওয়া আছে অভিলাষ। এখন আবার যদি হাবিলাস শব্দের অর্থ অভিলাষ, অভিলাষটা কি? তাহলে তার চেয়ে বরং আমরা শুধু স্মার্ট ভাবে যদি পড়ি, হাবিলাস অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা বা মনের প্রবল ইচ্ছা। তাহলে পরীক্ষায় আসলে আমরা অভিলাষ লিখবো, সমস্যা নাই, কিন্তু অভিলাষ বলে অনেকে বুঝি না যে অভিলাষটা আসলে কি। তাহলে হাবিলাস অর্থ কি? মনের প্রবল ইচ্ছা বা প্রবল ইচ্ছা। তাহলে আমরা যদি দুইটা লাইন আবার দেখি, তাহলে দেখুন যে আরবি ফার্সি গ্রন্থ যাদের পড়ার অভ্যাস নাই, তারা কবি কি আছে তাদের মনের ইচ্ছাটা জানাইছে। মনের ইচ্ছাটা কি? দেখুন, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের পাঠ্যপুস্তক সব যদি ইংরেজি ভাষায় করে দিত, তাহলে আমরা কি করতাম? যেমন বর্তমানে যে ইংলিশ ফার্স্ট পেপার বা ফার্স্ট পেপারের যে প্যাসেজ গুলো থাকে, আমরা কি করি? এগুলো পড়ার জন্য গাইড কিনি বাজার থেকে, যে গাইড কিনে এগুলো বাংলা ট্রান্সলেটে পড়ি, তাই না? অথবা যদি না পারি তাহলে আমরা কি করি? কোনো একটা টিচারের শরণাপন্ন হই, স্যারকে বলি, স্যার আমরা তো এই ইংরেজির এই লাইনটা বা এই প্যাসেজটা আমরা পড়তে পারি না, অনেক কঠিন, আপনারা একটু বাংলায় বা সহজ করে একটু বুঝাই দেন, তাই না? ঠিক পাঠকরা কবিকায় সেই কথাই বলতেছে যে যারা আরবি ফার্সি গ্রন্থ পড়ার অভ্যাস নাই বা পড়তে পারে না, তারা কবিকে এসে বললো কি তাদের মনের ইচ্ছাটা এখানে সরাসরি বলা নাই। তাহলে মনের ইচ্ছাটা কি? কবিকে বলছে যেন তারা যে তাদের জন্য বাংলা ভাষায় কেন কিছু একটা রচনা করেন। তাদের মনের ইচ্ছাটা কি? যে আমরা যেহেতু মাতৃভাষা বাংলা, বাংলাতে যদি কিছু হয় তাহলে আমরা কি পড়াটা বুঝতে পারি। এবং তখন সবাই লেখালেখি করতো কোন ভাষায়? আরবি ফার্সি। তাহলে মাতৃভাষা যদি বাংলা হয় আর বই, সকল বই কিতাব সবকিছু যদি আরবি ফার্সি গ্রন্থে লেখা হয়, তাহলে কি আমরা পড়াটা বুঝতে পারবো? তাই আমরা যদি তখন সেই সকল পাঠকরা কি বলছে কবির কাছে, তাদের মনের ইচ্ছাটা জানছে। তাদের মনের ইচ্ছাটা কি? তাদের জন্য যেন বাংলা কিছু রচনা করে, অর্থাৎ বাংলায় যেন গ্রন্থগুলো রচনা করে। তাহলে আবার দেখুন, কিতাব পড়িতে যাদের অভ্যাস নেই, অর্থাৎ আরবি ফার্সি গ্রন্থ পড়তে যাদের অভ্যাস নেই, সেসব ব্যক্তিগণ বা সেসব পাঠকগণ কহিল, মানে বলল, মুতে মানে আমাকে, মানে কবিকে, মনে হাবিলাস হচ্ছে কি? মনের প্রবল ইচ্ছাটা, তাদের মনের প্রবল ইচ্ছাটা কি ছিল? তাদের জন্য বাংলাতে যেন কিছু রচনা করে। এই কাজে তে মানে সেই কাজে নিবেদি মানে নিয়োজিত হয়ে বাংলা কোরিয়া রচন, কোরিয়া মানে করছি বা করে, বাংলা রচনা মানে বাংলা রচনা করছে সেই কাজে। যেমন সিম্পল, আপনারা যদি আমাকে বলেন যে আমি এই কবিতাটা ভালো বুঝতে পারি না, স্যার একটু সহজ করে বুঝাই দেন, তাহলে আমি প্রথম কি কাজটা করব? আমার স্টুডেন্টরা যেহেতু বলছে যে এই জিনিসটা বুঝতে পারতেছো না, ওকে ফাইন, তাহলে আমি কি করবো? অনেক পরিশ্রম করব। আমি কি অনেক ঘাটাঘাটি করবো, অনেক ডিকশনারি দেখবো, অনেক কিছু ঘাটাঘাটি করার পর অনেক সহজভাবে কবিতার উপস্থাপন করার চেষ্টা করবো। তারপরে তাহলে এই যে এই কাজটা করতে আমার কি খুব পরিশ্রম হয়েছে না? পরিশ্রম হওয়ার পর আমি যখন আমার স্টুডেন্টদের সামনে উপস্থাপন করলাম, অনেক সহজ করে স্টুডেন্টরা অনেক খুশি হয়ে যাবে, তাই না? বলবে স্যার এত সহজ করে উপস্থাপন করলেন আপনি, এই কথা নিয়ে এখানে সেই কাজে মানে কবিকে এসে যখন মনের ইচ্ছাটা বলছে, কবি সেই কাজে নিবেদি মানে কি? নিয়োজিত হয়ে, কবি সেই কাজে নিয়োজিত হয়ে বাংলা কোরিয়া রচনা, মানে কবি করছে এবার বাংলায় রচনা করছে। তাহলে কি সেই কাজে কবি নিয়োজিত হয়ে কি করছে? 3 নাম্বার লাইনে কি বলছে? বাংলা কোরিয়া রচনা, বাংলা রচনা করছে নিজ পরিশ্রমে। আচ্ছা, এই যে আমাকে স্টুডেন্টরা যখন বলে স্যার এটা বুঝি না, তাহলে আমি যখন বোঝানোর জন্য অনেক, আমার নিজেরও তো পড়াশোনা করা লাগে, তাই না? তো নিজ পরিশ্রমে কবি এর জন্য অনেক পরিশ্রম করছে। নিজ পরিশ্রমে তুষি মানে কি? তুষ্ট করি বা সন্তুষ্ট করি। তুষি মানে কি? তুষ্ট করি বা সন্তুষ্ট করি আমি সর্বজন, মানে আমি নিজের পরিশ্রম দিয়ে আমি কি করি? এই যে সহজটা আমি সর্বজনকে সবাইকে কি করলাম? সন্তুষ্ট করে ফেললাম। তাহলে আমি যদি 1 থেকে 4 লাইনটা আমি সবটা আবার দেখি, তাহলে কি হলো? যে আরবি ফার্সি গ্রন্থ যাদের পড়ার অভ্যাস নাই, তারা কবিকে এসে তাদের মনের ইচ্ছাটা জানাইছে। মনের ইচ্ছাটা কি? সে বাংলা যেন কবির বাংলায় রচনা করে কোনো কিছু, সেই কাজে নিয়োজিত হয়ে কবি কি করছে? বাংলা রচনা করছে। 4 নাম্বার লাইনে কি? নিজ পরিশ্রম, যে কাজটা করতে কবির পরিশ্রম হয়েছে, নিজ পরিশ্রমে তুষি আমি কি? সবাইকে সন্তুষ্ট করি আমি সর্বজন, সবাইকে। তাহলে আবার যদি আমি বলি 1 নাম্বার লাইনে বলছে কি? আরবি এবং ফার্সি গ্রন্থ পড়তে যাদের অভ্যাস নেই, তারা কবিকে এসে তাদের কি বলছে? আরবি এবং ফার্সি গ্রন্থ যাদের পড়ার অভ্যাস নেই, তারা কবিকে এসে কি বলছে? তাদের মনের ইচ্ছাটা জানাইছে। তারপরে কি করছে? সেই কাজে নিয়োজিত হয়ে কবি কি করছে? বাংলা রচনা করছে এবং নিজ পরিশ্রম দ্বারা কি করছে? সবাইকে সন্তুষ্ট করছে। এটা হচ্ছে 1 থেকে 4 লাইনের ব্যাখ্যা। এবং 1 থেকে 4 লাইনের মধ্যে কবি বুঝাচ্ছে কি? সাধারণ মানুষের প্রতি কবির ভাবনা। অর্থাৎ 1 থেকে 4 লাইন দ্বারা বুঝাচ্ছে সাধারণ মানুষ নিয়ে কবি কি চিন্তা করে। অর্থাৎ এই যে এটা হচ্ছে সাধারণ মানুষ নিয়ে কবি কি চিন্তা করেছে, এটা ঠিক আছে। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। তারপর পরবর্তী লাইন হচ্ছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আমি আগের ইয়েতে বলছিলাম যে
ওই মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? সবাই কি করবে? ধর্মকেন্দ্রিক লেখালেখি করবে। সবাই কি করবে? ধর্মকেন্দ্রিক লেখালেখি করবে। আবার কোন ভাষায় লেখালেখি করবে? আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করবে। কোন ভাষায় লেখালেখি করবে? আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করবে। কোন ভাষায় লেখালেখি করবে? আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করবে। যেহেতু সবাই আরবি এবং ফার্সি ভাষায় লেখালেখি করবে এবং কবি হঠাৎ করে বাংলা ভাষায় লেখালেখি করতেছে, মানে তখন এটা ছিল এরকম যে সবাই আরবি এবং ফার্সি ভাষায় লেখে, এখন হঠাৎ করে কবি বাংলা ভাষায় কিছু লিখছে, তার মানে সবাই ভাববে কবির বাংলা ভাষার প্রতি, হঠাৎ করে ভাববে যে অন্য ভাষার প্রতি কবি অনেক রাগ, অন্য ভাষার প্রতি খুবই রাগ। সবাই ভুল বুঝতে পারে না যে যেহেতু সবাই লিখতেছি বাংলা, সবাই লিখতেছি কি আরবি ফার্সি ভাষায়, ঠিক আছে, ওই সময় কেউ যদি বাংলা লেখে তাহলে ভাববে কি অন্য ভাষার প্রতি তার খুব রাগ আছে। তাহলে কবি এখানে এসে তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে যে আমার অন্য ভাষার প্রতি কোনো রাগ নাই। দেখো, আরবি ফার্সি শাস্ত্র, শাস্ত্র মানে হচ্ছে ভাষা, আরবি ফার্সি শাস্ত্রের নাই কোনো রাগ, মানে সবাই যেন কবিকে ভুল না বুঝতে পারে যে সবাই আরবি ফার্সি লিখতেছে আমি বাংলায় লিখতেছি, তার মানে আমার কেউ ভুল বুঝছো না, মানে আমি আমার ওর প্রতি কোনো রাগ নাই। এটা বলছে আরবি ফার্সি শাস্ত্রে, মানে কি ভাষায় নাই কোনো রাগ, আমার কোনো রাগ নাই। আরবি ফার্সি শাস্ত্রে কোনো কি নাই, আরবি ফার্সি ভাষায় কোনো আমার প্রতি আমার রাগ নাই। দেশি ভাষে, মানে দেশি ভাষা বুঝিতে, দেখেন এখন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। ললাট শব্দের অর্থ কি? কপাল। ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। ললাট শব্দের অর্থ কি? কপাল। ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। পুরে মানে হচ্ছে সম্পূর্ণ, আমরা বলি না পুরে বাক, মানে পুরা বাকটা আমাকে দিবি, পুরা বাক সম্পদটা আমার। পুরা মানে কি? সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ। পুরা মানে হচ্ছে সম্পূর্ণ। পুরা মানে কি? সম্পূর্ণ। পুরে বলে মানে পুরা বাকটা আমার, এই সবটা আমি নিব, তাহলে এই পুরে মানে হচ্ছে কি? সম্পূর্ণ, মানে পুরা। আর বাগ অর্থ হচ্ছে ভাগ্য। এই বাগ শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আমরা বলি না আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, এরকম। এই বাগ অর্থ হচ্ছে ভাগ্য। কিন্তু এই তিনটা একত্রে কিন্তু এই সিঙ্গেল অর্থটা মিনিং করে না। সো তিনটা একত্রে ললাটে পুরে বাগ কথাটা মিনিং বোঝাচ্ছে যে দেখুন, দেশি ভাষা বুঝিতে, মানে দেশি ভাষা বুঝতে সবাই সবটা, মানে দেশি ভাষাটা কি করতে পারে? সবাই সবটা বুঝতে পারে। দেশি ভাষা ললাটে পুরে বাগ, মানে ললাটে মানে কপাল, মানে কপালে বাস পড়ে না। দেশি ভাষা বুঝতে কি হয় না? কারো কপালে বাস পড়ে না। যেমন আমরা যদি আরবি ফার্সি বা ইংরেজি পড়া যায়, কপালে বাস পড়ে, কারণ এটা আমার মাতৃভাষা। কপালে মানে কি করে? বাস পড়ে, মানে আমি বুঝতেছি না কিরকম হয় না আমরা যখন কোনো পড়তে যাই। কিন্তু আমরা যখন মাতৃভাষায় বাংলা রিডিং পড়তে যাই তখন কি আমাদের কপালে বাস পড়ে? যেমন আমাদের আরবি ইংলিশ পড়তে গেলে এই ওয়ার্ডটার মিনিং কি, ওই ওয়ার্ডটার মিনিং কি, কত কিছু তোমার হয় যেন কপালে বাস পড়তেছে। জাস্ট সিঙ্গেল হচ্ছে ললাট শব্দ অর্থ হচ্ছে কপাল, পরিমাণ হচ্ছে সম্পূর্ণ, ভাগ অর্থ হচ্ছে ভাগ্য। কিন্তু এখানে একত্রে হবে কি? দেশি ভাষা বুঝিতে, মানে দেশি ভাষা সবাই, মানে এটা অর্থ হচ্ছে সবাই সবটা বা সম্পূর্ণটা বুঝতে পারে। অর্থাৎ দেশি ভাষাটা কি করে? সবাই সবটা বা সম্পূর্ণটা বুঝতে পারে, অর্থাৎ শতভাগ অথবা 100 ভাগে বুঝতে পারে। ঠিক আছে। তারপরে আবার কবি বলতেছে, তাহলে বলতেছে প্রথম দুইটা মানে 5 এবং 6 নাম্বার লাইনে কি বলছে? আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো কি নাই? রাগ নাই। তারপরে বলতেছে দেশি ভাষাটা যদি আমি লিখি, এই জন্য সবাই সবটা বুঝতে পারে, এই জন্য আমি দেশি ভাষা লিখতেছি। দেখো, আরবি ফার্সি হিন্দি, মানে আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দি, মানে হিন্দি ভাষা নাই দুই মত, আমার কোনো দুই মত নাই। তাহলে প্রথম দেখুন কবি কি বলছে? আরবি এবং ফার্সি শাস্ত্রে, মানে ভাষায় কোনো রাগ নাই। তারপরে কারণ কি? দেশি ভাষায় লিখলে কি সবাই সবটা বুঝতে পারে। এখানে এসে কি বলছে? আরবি ফার্সি হিন্দি, কি বলছে বলতো? আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। আগে বলছিল দুইটাই রাগ নাই, আরবি ফার্সির প্রতি আমার কোনো রাগ নাই। আর এখানে এসে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। পরীক্ষা যদি বলে কোন কিসের মধ্যে কোনো দ্বিমত নাই কবির? দুই মত নাই। আরবি ফার্সি হিন্দিতে কি নাই? দুই মত নাই। যদি বা লিখে, মানে লিখে মানে কি? লিখে যদি আমরা লিখি, লিখে মানে কি? লিখে যদি বা লিখে আল্লাহ, এই আল্লাহ মানে আল্লাহ, নবী মানে নবীর সিফত, যেহেতু মুসলমান ছিলেন সো এর বলতেছে আল্লাহ নবীর সিফত। সিফত শব্দের অর্থ গুণ, পরীক্ষা আসতে পারে সিফত শব্দের অর্থ কি, বা ললাটের শব্দের অর্থ কি? ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল, ঠিক আছে। আর বাক শব্দের অর্থ কি আসতে পারে? টিকার মধ্যে আছে। সিফত শব্দের অর্থ গুণ। বলতেছে যে আরবি ফার্সি হিন্দি এই তিনটার মধ্যে আমার কোনো দ্বিমত নাই। কি? যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, আল্লাহ নবীর গুণগান, মানে মোট কথা হচ্ছে তখন ভাবতো যে ওই সময়টা এরকম ছিল, সবাই চিন্তা ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, সবাই লেখালেখি ধর্ম মুসলমান হলে আরবি ফার্সিতে লিখবে, কারণ আরবি ফার্সিতে তারা এতটাই প্রায়োরিটি দিত যে ওইটা ছাড়া আল্লাহ কোন শব্দ, মানে আরবি ভাষায় ডাকলে আল্লাহ শুনবে আর ফার্সি ভাষায় ডাকলে আল্লাহ শুনবে, আর অন্য ভাষায় কি আল্লাহ বুঝবেও না শুনবেও না, মানে তখনকার সময়ের চিন্তা ধারণা ছিল এরকম। সো এই কবি এখানে বলতেছে আরবি ফার্সিতে আমার দুই মত নাই। যদি বা লিখো, তুমি যদি লিখো আল্লাহ নবীর সিফত, মানে আল্লাহ নবীর গুণগান যদি যে ভাষায় লেখো, ঠিক আছে। পরবর্তীতে গুলো আবার দেওয়া আছে। সো এখানে বলতেছে আবার যদি আমরা রিপিট করি, আরবি ফার্সি শাস্ত্রে কি নাই? আমার কোনো রাগ নাই। তারপরে বলছে দেশি ভাষাটা হলে সবাই সম্পূর্ণ অংশটা বুঝতে পারে। আরবি ফার্সি হিন্দিতে আমার কিও নাই দুই মত, মানে দ্বিমত নাই বা দুই মত নাই। যদি বা লিখে, মানে আমরা যদি বা লিখো
কি আল্লাহ নবীর সিফত বা গুণগান, আল্লাহ নবীর যদি গুণগান লেখো তাহলে কি হবে, তাহলে আমার কোনো দ্বিমত নাই। তাহলে এই 5 থেকে 8 লাইন, এই 4টা লাইন দ্বারা বোঝাচ্ছে সকল ভাষার প্রতি যে কবি শ্রদ্ধাবোধ, মানে সকল ভাষাকে যে কবি শ্রদ্ধা করে। তাহলে আমরা প্রথম 4টা লাইন কি শিখছিলাম, সকল ভাষার মানে সাধারণ মানে পাঠকদের জন্য, মানে সাধারণ মানুষের জন্য কবি কি ভাবনা। প্রথম 1 থেকে 4 লাইন ছিল সাধারণ মানুষের প্রতি কবির ভাবনা, আর এখানে 5 থেকে 8, বাকি পরের যে 5 থেকে 8 হচ্ছে কি সকল ভাষার প্রতি কবির শ্রদ্ধাবোধ। আমাদের আজকের পর্বটা হচ্ছে দ্বিতীয় পর্ব, এবং তৃতীয় পর্বে আমরা সম্পূর্ণ কবিতাটা শেষ করব। আর আপনারা যারা প্রথম পর্বটা দেখেন নাই অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আবারও বঙ্গবাণী কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজ শিখবো আমরা বঙ্গবাণী কবিতার বাকি পার্ট। প্রথম পর্বে আমরা শিখেছি বঙ্গবাণী কবিতার কবির আব্দুল হাকিমের কবি পরিচিতি। দ্বিতীয় পর্বে আমরা শিখেছি বঙ্গবাণী কবিতার প্রথম 1 থেকে 8 লাইনের ব্যাখ্যা, এবং আজ তৃতীয় পর্বে আমরা সম্পূর্ণ কবিতাটা শেষ করবো ইনশাআল্লাহ। সো কবিতায় শুরু করা যাক। কবিতার আমরা 9 থেকে 12তম লাইনগুলোর ব্যাখ্যা এখন শিখি, দেন পরবর্তী পার্টটা আমরা শিখে ফেলবো। দেখুন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেই দেশে যেই বাক্য, এখানে এই কবিতার মধ্যে যেখানে বাক্য আছে ওই বাক্যের পরিবর্তে আমরা বলবো ভাষা। বাক্য মানে হচ্ছে ভাষা, মানে যেই দেশে যেই বাক্য, বাক্য মানে হচ্ছে ভাষা, যে দেশের যে বাক্য কহে নরগণ, কহে শব্দের অর্থ হচ্ছে বলে, যে দেশের যে বাক্য, বাক্য মানে হচ্ছে কি ভাষা, কহে মানে বলে, নরগণ মানে জনগণ বা মানুষ, জনগণ বা মানুষ, অর্থাৎ যে দেশের যে বাক্য জনগণ বলে বা মানুষ বলে সেই বাক্য বুঝে। বাক্য মানে কি ভাষা, বাক্য মানে হচ্ছে ভাষা, বাক্য মানে হচ্ছে কি ভাষা, সেই ভাষা বুঝে প্রভু, প্রভু আপে নিরঞ্জন, প্রভু আপে নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, আপে মানে আপনি, নিরঞ্জন অর্থ শব্দের অর্থ হচ্ছে নির্মল, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল। এর আরেকটি কারণ সৃষ্টিকর্তা হচ্ছে পবিত্র, মানে নিরঞ্জন হচ্ছে নির্মল, নির্মল, আর সৃষ্টিকর্তা হচ্ছে পবিত্র কেউ নয়। সো এই কবিতায় নির্মল, নির্মল নামে ব্যবহৃত হয়ে কবিতায় নিরঞ্জন শব্দের অর্থ আসলে সৃষ্টিকর্তা বা আল্লাহ শব্দ ব্যবহৃত হয়েছে। সো দেখুন, আমরা যদি বলি তাহলে এই প্রভু আপে নিরঞ্জন, নিরঞ্জন শব্দের নরমাল অর্থ হচ্ছে নির্মল, আর এখানে কবিতায় নিরঞ্জন শব্দের অর্থ, শব্দ দ্বারা কবি সৃষ্টিকর্তা বা আল্লাহকে বুঝিয়েছেন। তাহলে প্রথম 2টা লাইন 9 এবং 10 নম্বর লাইনটা হলো কি, তাহলে যেই দেশে যে বাক্য কহে নরগণ, মানে যে দেশে যে বাক্য জনগণ বলে সেই বাক্য মানে সেই ভাষাটা, যে দেশের যে ভাষায় জনগণ বলে সেই ভাষা বুঝে প্রভু আপনি নিরঞ্জন, আপনি মানে সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝে। তাহলে আমরা যদি বলি 9 এবং 10 নম্বর লাইনটা হবে এরকম, যেই দেশের যে বাক্য জনগণ বলে সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝে, যেই দেশের যে বাক্য জনগণ বলে সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝে। তাহলে আমরা কি পেলাম, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল, আর নির্মল নির্মল, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল, আর এই কবিতায় নিরঞ্জন দ্বারা বোঝাচ্ছে কি সৃষ্টিকর্তা বা আল্লাহ। তারপরে দেখুন 11-12 লাইন, 11 নম্বর লাইন হচ্ছে কি সর্ববাক্য। আমি বলছি কবিতায় যেখানে বাক্য আছে আমরা কি এটাকে ট্রান্সলেট করলে হবে ভাষা। সর্ববাক্য, সর্ববাক্য মানে কি সব ভাষা বুঝে প্রভু মানে সৃষ্টিকর্তা কিবা হিন্দুয়ানি। আমি গত পর্বে বলেছিলাম যে আগের এই মধ্যযুগের যখন লেখালেখি হতো তাহলে মুসলমান কবিরা লেখালেখি করতো কি বাংলা না, সরি, মুসলমান কবিরা লেখালেখি করতো আরবি এবং ফার্সি ভাষায়, এবং হিন্দু যারা ছিল তারা লিখতো সংস্কৃত ভাষায়, অর্থাৎ বাংলাকে কেউ লিখতো না, বাংলাকে অবজ্ঞা করতো এবং হিন্দুর ভাষা বলে অ্যাভয়েড করতো। সো দেখো সর্ববাক্য বুঝে প্রভু কি বা হিন্দুয়ানি, যেখানে হিন্দুয়ানি মানে বলতে বোঝাচ্ছে বাংলা ভাষাকে, তখন মানে বিশেষ করে মুসলমান সমাজের বাংলা ভাষাটাকে একদম নেগলেক্ট করতো, অর্থাৎ একেবারে মনে কি হিন্দুর অক্ষর বলে এটাকে ঘৃণা করতো। তাহলে বলছে সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, এটা যদি হিন্দুয়ানি ভাষা হয়, অর্থাৎ হিন্দুয়ানি ভাষা মানে বাংলা ভাষাও যদি হয়, অর্থাৎ সৃষ্টিকর্তা সব ভাষা বুঝে, যদি এটা বাংলা ভাষাও হয় অর্থাৎ হিন্দুয়ানি ভাষাও হয় তাও সৃষ্টিকর্তা বুঝে। তখন এরকম ছিল যে বাংলা ভাষা, তখন মনে হতো যে বাংলা ভাষা সৃষ্টিকর্তা বুঝবে না, শুধু সৃষ্টিকর্তা বুঝবে কি আরবি ভাষা, সৃষ্টিকর্তা বুঝবে ফার্সি ভাষায়, ঠিক আছে। তারপরে দেখুন পরের লাইনটা হচ্ছে বঙ্গদেশী বাক্য। বঙ্গ মানে বঙ্গ মানে বাংলা, এটা যদি বাংলাদেশী ভাষা হয়, বাংলা এই বাংলার ভাষা হয়, বাংলাদেশী ভাষাও হয়, ভাষা হয় কিবা যত ইতিবাণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত ইতিবাণী পৃথিবীর যে কোনো ভাষা, বলতেছে যে এটা যদি বাংলাদেশী বা এই বাংলার ভাষাও হয়, বাংলাদেশী ভাষাও হয়, কিংবা যত ইতিবাণী পৃথিবীর যে কোনো ভাষায় হোক, সৃষ্টিকর্তা কি সেই ভাষায় বুঝবে, তাই না? তাহলে এই 9 থেকে 12 লাইনের মধ্যে আমরা কি শিখলাম, তাহলে যে আবার আমরা রিপিট করি, তাহলে কি যেই দেশে যে বাক্য জনগণ বলে সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝে, সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝে, সৃষ্টিকর্তা
সব ভাষাই বুঝে যদি এটা হিন্দুয়ানি ভাষা হয়, অর্থাৎ হিন্দুয়ানি বলতে বোঝাচ্ছে বাংলা ভাষা যদি হয়, অর্থাৎ এটা যদি বাংলা, পরে বলতেছি কি বঙ্গদেশী বাক্য, মানে এটা যদি বাংলাদেশী বাক্য হয় বা এই বাংলার বাক্য হয়, বাংলাদেশী বাক্য হয়, কিংবা যত ইতি বাণী, অথবা যত ইতি বাণী মানে হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষাই হোক, অর্থাৎ এই 9 থেকে 12 এই 4 লাইন দ্বারা বোঝাচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা সকল ভাষায় বোঝেন। এই 4 লাইন দ্বারা বোঝাচ্ছে কি, তাহলে আমরা 9 থেকে 12 লাইনের মধ্যে আমরা শিখেছি সৃষ্টিকর্তা সকল ভাষায় বুঝেন। তারপর হচ্ছে মারফত বেদে যার নাহি গমন, মারফত বেদে যার নাহি গমন, নাহিক মানে হচ্ছে নাই। এবার আসুন মারফত জিনিসটা কি, মারফত জিনিসটা হচ্ছে মরমী সাধনা, মারফত জিনিসটা মারফত অর্থ কি মরমী সাধনা। এখন আমরা যদি বলি মরমী সাধনাটা কি, মরমী সাধনাটা হচ্ছে আল্লাহকে সাম্যক জানার জন্য সাধনা, আল্লাহকে সাম্যক জানার জন্য, সাম্যক মানে সম্পূর্ণ আল্লাহকে সবটা জানার জন্য সাধনা। তাহলে মারফত শব্দের অর্থ কি মরমী সাধনা, মরমী সাধনা মানে কি আল্লাহকে সবটা জানার জন্য যে সাধনা। মারফত বেদে যার নাহি গমন, নাহিক মানে হচ্ছে নাই। এখন আল্লাহ মারফত মানে হচ্ছে মরমী সাধনা, মরমী সাধনা মানে কি আল্লাহকে সম্যক জানার জন্য সাধনা। এই মারফতকে মানে আমরা বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি আমরা প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান। আচ্ছা এখানে এই মারফতকে আমরা কি বলতে পারি প্রকৃত জ্ঞান। দেখুন মারফত বেদে যার নাহি গমন, অর্থাৎ যাদের মর্মী সাধনা, মারফত শব্দের অর্থ হচ্ছে মর্মী সাধনা, মর্মী সাধনা মানে আল্লাহকে সৃষ্টিকর্তাকে সবটা জানার জন্য যে সাধনা। এটাকে ইনডাইরেক্টলি আমরা যদি বলতে পারি প্রকৃত জ্ঞান, যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নাই। হিন্দুর অক্ষরে হিংসে শেষ হবের গুণ, মানে যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নাই তারাই কি করে হিন্দুর অক্ষরে হিংসে করে, মানে হিন্দু বাংলাকে হিন্দুর অক্ষর মনে করে হিংসে করে, হিংসে করে সেসব গুণ। পরীক্ষায় আসবে যে হিন্দুর অক্ষরে হিংসে করে কারা, যাদের মধ্যে মারফত বেঁধে যান নাহি গমন, মানে যাদের মারফত বেঁধে যান নাহি গমন মানে হচ্ছে কি যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নেই। এখন আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা আবার দেখি। মারফত বেঁধে মানে জিনিসটা বুঝতে পারছেন, মারফত শব্দের মারফত বেঁধে যান নাহি গমন, মারফত বেঁধে যান নাহি গমন মানে হচ্ছে কি যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নাই। নরমালি প্রকৃত জ্ঞান শব্দের অর্থ টিকার মধ্যে প্রকৃত জ্ঞান লেখা যাবে না, জাস্ট ইনডাইরেক্টলি যদি বলি প্রকৃত জ্ঞান নাই, তারাই কি করে হিন্দুর অক্ষর বলে বাংলাকে কি করে হিংসে করে সেসব। ঠিক আছে, এই দুইটা লাইন দ্বারা বলছে ধর্ম সম্পর্কে যাদের গভীর জ্ঞান নেই তারাই কি করে হিন্দুর অক্ষর বলে, হিন্দুর অক্ষর বাংলাকে হিন্দুর অক্ষর মনে করে হিংসে করে। অর্থাৎ পরীক্ষা যদি আসে মারফত শব্দের অর্থ কি, তাহলে মর্মী সাধনা দেবো, অর্থাৎ মর্মী সাধনা মানে কি আল্লাহকে সাম্যক জানার জন্য সাধনা। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। দেখুন আমরা যারা ইংরেজি ট্রান্সফরমেশন পড়ছি তাহলে অ্যাসারেটিভ থেকে আমরা যখন নেগেটিভ করি, যেমন আমরা মাস্ট থাকলে, মাস্ট থাকলে এর পরিবর্তে আমরা দুইটা জিনিস লিখতে পারি। মাস্ট থাকলে আমরা কি করতে পারি, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, অথবা মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি দিতে হবে। ভার্বের সাথে কি করতে হবে, আচ্ছা ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে প্লাস কি করতে হবে আইএনজি যুক্ত করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা জানি যদি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যখন মাস্ট থাকে, অ্যাসাইটিভ থেকে নেগেটিভ যখন করি তাহলে মাস্ট থাকলে আমরা কি করি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, অথবা ক্যান নট বাট না দিয়ে আমরা ক্যান নট হেল্প দিতে পারি। ক্যান নট হেল্প যখন দিই তাহলে ভার্বের সাথে কি করতে হয় আইএনজি যুক্ত করতে হয়। যেমন আই মাস্ট গো দেয়ার, এরকম একটা যদি আসে আই মাস্ট গো দেয়ার। এখন আমি যদি এটাকে দুইভাবে করতে পারি, নিয়ম 1 দিয়ে যদি করি তাহলে হবে কি আই ক্যান নট বাট গো দেয়ার। আর আমি যদি নিয়ম 2 দিয়ে, নিয়ম 2 এর মতো করে হেল্প দেই তাহলে কি হবে, তাহলে হবে আই ক্যান নট হেল্প going, I cannot help going there, I cannot help going there। এখন দেখুন একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট শুধু একটা নিয়ম জানে যে মাস থাকলে শুধু ক্যান নট বাট হবে, আর আরেকটা স্টুডেন্ট দুইটা নিয়মই জানে, মাস থাকলে ক্যান নট বাট হবে, ক্যান নট হেল্পই হবে, হেল্প দিলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। এখন যে স্টুডেন্ট শুধু একটা নিয়ম জানে সে শুধু জানে কি মাস থাকলে কি হবে, এর পরিবর্তে ক্যান নট বাট হবে। এখন পরীক্ষায় আসলো, পরীক্ষা আসার পরে ওই যে ছেলেটা একটা নিয়ম জানে সে কি করলো পরীক্ষায় দিল আই এরকম দিল যে ক্যান নট বাট ইউজ করো, কিন্তু তার পাশের আরেকটা বন্ধু দিল ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। কিন্তু যে একটা নিয়ম জানে সে কি করবে, ওই বন্ধুর খাতাটা যদি কখনো দেখতে পাই তখন যদি সে ভালো বন্ধু হয় বলবে বন্ধু তোরটা ভুল হয়েছে, তোরটা ভুল হয়েছে, কেটে ফেল, তোরটা ভুল হয়েছে, কারণ আমি সকালে পড়ে আসছি মাসটাকে শুধু ক্যান নট বাট হবে, আমি একদম শিওর 100% শিওর তুই কার
যদি সে ভালো বন্ধু হয় সে এটাই বলবে, যে কারণ সে চাইবে তার বন্ধু যেন ভুল না করে, ঠিক আছে। কিন্তু যে দুইটা নিয়ম জানে, সে যখন তার খাতা দেখবে যে তো কি লেখছিস তুই, যখন দেখবে তখন বলবে যে দেখ এই নিয়মটা হবে ক্যানট হেল্প দিলে হবে, ক্যানট বাদ দিলেও হবে। যদি ক্যানট হেল্প দেয় কারোর সাথে আইন যুক্ত হয়, তার মানে যে দুইটা জানে সে বলবে তোর এবং আমার দুইজনেরটাই হয়েছে, সো তুই তোরটার মতো লেখ, আমি আমারটার মতো লেখ, দুইজনেরটাই রাইট। কিন্তু যে একটা নিয়ম শুধু জানে সে কি করবে, ভুল করার চান্স আছে, সে বলবে না তোরটা হয় না, তোরটা হয় না, এরকম ভুল করার চান্স থাকে। এই যে মারফত মানে হচ্ছে এই প্রকৃত জ্ঞান, মানে আল্লাহকে যে সবটা জানে, যারা আল্লাহর সবটা জানে, আল্লাহকে ভালো করে জানে, তারা কি করতে পারে না, ভুল করতে পারে না। তারা এইটাই বলছে যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নেই তারাই হিন্দুর অক্ষর বলে বাংলাকে কি করে, হিংসে করে। এই জন্য সো আমরা যখন সবটা জানবো, কোন কিছু নিয়মের সবটা জানবো, তখন আমরাও ভুল করব না। এই লাইনটা তারা বলছে, অর্থাৎ ধর্ম সম্পর্কে যাদের গভীর জ্ঞান নেই তারাই কি করে বাংলাকে অক্ষর বলে, সবাইকে কি করে অক্ষর বলে বাংলাকে, বাংলা ভাষাকে হিংসে করে। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আচ্ছা দেখো, যেসব বঙ্গেতে মানে বাংলায়, বঙ্গেতে মানে যারা বাংলায় মানে বাংলাদেশে বাড়ি বাংলায় যারা জন্মি মানে জন্মগ্রহণ করে, হিংসে বঙ্গবাণী, হিংসে মানে হিংসে করে, বঙ্গবাণী মানে বাংলা ভাষাকে, অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই হিংসে করে, সেসব কাহার মানে সেসব ব্যক্তিদের জন্ম নির্ণয় মানে না জানি। অর্থাৎ কবি বলতেছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই হিংসে করে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দিহান। যেমন আমরা যারা বাঙালি আছি এরকম, যে বাংলাদেশ এবং ধরো যারা আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, কেউ ব্রাজিল সাপোর্ট করি, তাই না? তাহলে কিন্তু বাংলাদেশের সাথে যখন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা হবে, তখন আমরা যতই আর্জেন্টিনা বা ব্রাজিলকে যতই সাপোর্ট করি, যতই ভালোবাসি, কিন্তু আগে দেশ, বাংলাদেশের সাথে যখন আর্জেন্টিনা খেলা হবে, বাংলাদেশের সাথে যখন ব্রাজিলের খেলা হবে, তাহলে আগে আমি কোন দেশের সাপোর্টার? বাংলাদেশের। কিন্তু তারপরে অতি আর্জেন্টিনা বা অতি ব্রাজিল সাপোর্টাররা কি করে, যদি কেউ আমাদের বাংলাদেশের সাথে খেলার সময় যখন ব্রাজিল বা আর্জেন্টিনাকে নিয়ে বেশি সাপোর্ট করে, তখন আমরা কি বলবো? তার জনপরিচয় নিয়ে কি সন্দেহ, সে কি আদৌ বাঙালি, আদৌ কি বাঙালি? সো কবি এই কথাটা বোঝানোর জন্য এই কথা বলছে, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, যারা বঙ্গেতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, তাদের জন্ম পরিচয় আমি নিয়ে সন্দেহ না, তার জন্ম কোথায়, আদৌ কি বাঙালি, আর কি বাংলাদেশে জন্ম করছে, এই যে জন্ম পরিচয় নিয়ে কবি কি সন্দিহান। তাহলে এই দুটো লাইন দ্বারা কবির সন্দেহ, তাদের জন্ম পরিচয় নিয়ে কবির সন্দেহ। এবং আব্দুল হাকিম মানে আব্দুল হাকিমের বিখ্যাত যে কয়েকটা লাইন আছে, এর মধ্যে এই দুটা লাইন এবং এই দুটো লাইন বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বাক সম্প্রসারণে আসে ব্যাখ্যা, অথবা চাকরির পরীক্ষায় এই লাইনটা তুলে দিয়ে বলবে এই কবিটা কোন কবির লেখা, ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আব্দুল হাকিমের বিখ্যাত যদি 4টা লাইন থেকে, তার মধ্যে এই 4টা লাইন হচ্ছে অনেক বিখ্যাত। তাহলে আমরা যদি আবারও বলি, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, যারা বঙ্গতে মানে বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করে, সেসব কাহার জন্ম মানে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি কি নির্ণয় মানে না জানি, মানে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি জানে না, মানে সন্দিহান, আদৌ কি সে বাঙালি, আদৌ কি সে কি, ঠিক আছে? তারপরে দেশ ভাষা বিদ্যা, পরের যে দুটো লাইন, দেশ ভাষা বিদ্যা, তিনটা কথা। দেখুন, আগে আমার নিজের দেশ, সবার আগে কি আমার নিজের দেশ, তারপরে কি হচ্ছে দেশের পরে আমাদের কি নিজ ভাষা, আগে দেশ দেন ভাষা, তারপরে কি দেশ এবং ভাষার মধ্যে যে বিদ্যা অর্জন করছি, তারপরে কি বিদ্যা। তাহলে দেশ ভাষা বিদ্যা, নিজের দেশ 1 নাম্বার, 2 নাম্বার কি নিজের ভাষা, 3 নাম্বার কি এই দেশ এবং ভাষা থেকে যে বিদ্যা অর্জন করেছি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, ন মানে না, ন মানে কি না, জোয়াই মানে কি জুড়াই, মানে বলতেছে নিজের দেশ নিজের ভাষা, নিজের দেশ ও ভাষা থেকে অর্জিত যে জ্ঞান মানে বিদ্যা যাদের মন জোড়ায় না, অর্থাৎ নিজের দেশ নিজের ভাষা নিজের বিদ্যা যার মন জোড়ায় না, নিজ দেশ ত্যাগী মানে হচ্ছে ত্যাগ করে, কেন বিদেশ ন যায়, ন মানে না। কই বলতেছে যারা নিজের দেশ নিজের ভাষা নিজের বিদ্যা অর্জন করে নিজের মানে মন জোড়ায় না, এগুলো অর্জনের মধ্যে যারা মন জোড়ায় না, তারা কেন নিজ দেশ ত্যাগ করে বিদেশ চলে যায় না? অর্থাৎ যে দেশের প্রতি তার টান, যে দেশের প্রতি একটা ভালোবাসা, যে দেশের প্রতি তার অনেক এক্সট্রা ভালোবাসা আছে, কবি বলতেছে সেই দেশে কেন সে চলে যায় না, সে কেন এই দেশে আসছে। মানে কবি কি করছে, এই দুইটা লাইন দ্বারা কবি খুব রাগ করতেছে, যে খুব প্রকাশ করতেছে কবি। তাহলে আমরা যদি আবার এই 4টা লাইন পড়ি, তাহলে যেসব যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করে,
তাদের জনপরিচয় নিয়ে কবির সন্দিহান, মানে কবির সন্দেহ প্রকাশ করছে। এই দুটো লাইন হচ্ছে দেশ ভাষা বিদ্যা যার মন জোড়ায় না, নিজের দেশ নিজের ভাষা নিজের বিদ্যা যাদের মন জোড়ায় না, নিজ দেশ ত্যাগী, মানে নিজ দেশটা ত্যাগ করা, যেই দেশ আছে সেই দেশ ত্যাগ করে যে দেশের প্রতি টান ওই দেশে কেন চলে যান ত্যাগী, কেন বিদেশ ন যায়, মানে বিদেশ ন যায়, মানে যে দেশের প্রতি টান, মানে কেন সে বিদেশ করে যায় এই দেশকে। তাহলে কবির সন্দেহ, আগে কবির সন্দেহ, যে কোনো জিনিসের কোন টানের প্রতি আগে আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করি, সে কি এমুক সে কি তমুক। যখন আমরা একটু মানে মনে করি না সন্দেহ ঠিক আছে, তারপরে বলি তুই এই কাজটা আর এখান থেকে চলে যা, ওইখান থেকে চলে যা, বা এটা ওইটা, তার মানে আগে সন্দেহ প্রকাশ করবে, দেন কি করছে ক্ষোভ প্রকাশ করে। তো আগে সন্দেহ, তারপরে কি ক্ষোভ বা রাগ। তারপরে কবি কি বলছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, মাতা পিতা মোহক্রমে। মাতা পিতা মোহক্রমে মনে হচ্ছে আমরা এরকম বংশানুক্রমে, মাতা পিতা মোহক্রমে মানে হচ্ছে বংশানুক্রমে। যেমন আমার দাদা এই বাড়িতে জন্মগ্রহণ করছে, আমরা বলি না আমার দাদা এই বাড়িতে জন্মগ্রহণ করছে, আমার বাবা এই বাড়িতে জন্মগ্রহণ করছে, আমি এই বাড়িতে জন্মগ্রহণ করি বা এই বাড়িতেই বসবাস করি, এরকম যে আমার দাদা বাড়ি এটা, আমাদের বাবার বাড়ি এটা, আমাদের বাড়িও এখানে, আমরা এখানেই থাকবো। কবি এখানে বলতেছে মাতা পিতা মোহক্রমে মানে বংশানুক্রমে, বঙ্গে বঙ্গে মানে বাংলায় বসতি মানে বসবাস, মানে বংশানুক্রমে আমি বাংলায় বসবাস করি। কবি বলতেছে যে আমরা বংশানুক্রমে বাংলায় বসবাস করি। দেশি ভাষার উপদেশ, দেখো দেশি ভাষার উপদেশ মনে, হিত মানে হচ্ছে কল্যাণকর, হিত শব্দের অর্থ হচ্ছে উপকারী বা কল্যাণকর, হিত শব্দের অর্থ কল্যাণ অতি। আচ্ছা আমি যে এই এতক্ষণ কথা বলছি, যতক্ষণ কথা না, আমি এতক্ষণ কথা যদি আমি চাইনিজ ভাষায় বলতাম আপনারা কি বুঝতেন? তো আমি চাইনিজ ভাষায় যদি 1 ঘন্টাও লেকচার দিই কেউ কিছু বুঝবে না, আর আমি যদি কয়েক সেকেন্ডে বলি বঙ্গবাণী মানে বাংলা ভাষা, তাহলে কি এটা সবাই বুঝবে? তার মানে এই জিনিসটা দেশি ভাষার উপদেশ যদি অল্প হয় তাহলে তাও কি অনেক বেশি কল্যাণকর। তার মানে লাস্ট লাইনটা বলছে মাতৃভাষা সবার জন্য উপকারী, অর্থাৎ মাতৃভাষা যদি কেউ কিছু রচনা করে, কেউ কিছু বর্ণনা করে, সবাই সবটা সহজে বুঝতে পারে, সবার মধ্যে সহজে উপলব্ধি করতে পারে। এই জন্য বলতেছে মাতৃভাষা কি সবার জন্য কল্যাণকর। আশা করি এই বঙ্গবাণী কবিতার যে পর্বের মাধ্যমে আপনারা 3টি পর্ব যদি ক্রমান্বয়ে দেখুন, 1 নাম্বার হচ্ছে কবি পরিচিতি, 2 নাম্বার পর্বে ছিল এই বঙ্গবাণী কবিতার প্রথম পার্ট, এবং 3 নাম্বার পার্টে আমরা সম্পূর্ণ কবিতাটা শেষ করলাম। আশা করি আর কবিতার নিয়ে কোনো সমস্যা হবে না, তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আমাদের এই বঙ্গবাণীর কবি আব্দুল হাকিমের জন্ম এবং মৃত্যু সাল মনে রাখার জন্য একটা সুপার টেকনিক আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।